2024 সালের জুলাই মাস শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে একটি ছাত্র আন্দোলন দিয়ে। কিন্তু মাত্র 36 দিনের মাথায় 5ই আগস্ট সেই আন্দোলন এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার পরিণতিতে প্রায় 16 বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। কোটা সংস্কারের মতো নির্দিষ্ট দাবি থেকে শুরু হয়ে কিভাবে একটি আন্দোলন সরকারের পতন ডেকে আনলো, সেই অগ্নিগর্ভ 36 দিনের ঘটনা প্রবাহ ছিল নাটকীয় এবং রক্তক্ষয়ী। আন্দোলনের সূত্রপাত হয় 5 জুন হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে, যেখানে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা হয়। এই রায়ের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা সংগঠিত হতে শুরু করে। জুলাইয়ের প্রথম দিকে বিক্ষোভ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং দাবি ছিল একটাই, কোটা ব্যবস্থার সংস্কার। কিন্তু সরকার প্রথম থেকেই কঠোর অবস্থান নেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভাষণে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই মন্তব্য আন্দোলনকারী শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করে, যা আন্দোলনকে নতুন মাত্রা দেয়। এরপর জুলাইয়ের মাঝামাঝি সময়ে পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর সহিংস হামলা শুরু করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে সংঘর্ষ, বহু শিক্ষার্থী আহত ও গ্রেপ্তার হয়। সরকারের এই দমন পীড়নই সাধারণ মানুষকে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে উৎসাহিত করে এবং আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ার মঞ্চ তৈরি করে। সহিংসতা ও প্রধানমন্ত্রীর মন্তব্যের পর আন্দোলনের চরিত্র পুরোপুরি বদলে যায়। 25 জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি থেকে সরে এসে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে। এই ঘোষণায় ছিল আন্দোলনের বাক বদলের মুহূর্ত। এরপর থেকে এটি আর শুধু ছাত্রদের আন্দোলন থাকেনি, বরং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিণত হয়। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সমর্থন জানিয়ে রাস্তায় নামেন। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে 29 জুলাই দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এই ডাকে সাড়া দিয়ে সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে। রাস্তাঘাট, অফিস, আদালত, যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অসহযোগ আন্দোলন শুরুর পর থেকে 5ই আগস্ট পর্যন্ত সময়কাল ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। দেশ জুড়ে আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সব চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বিশেষ ব্যবস্থাপনায় দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তার এই পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে একটি দীর্ঘ স্বৈর শাসনের অবসান ঘটে। শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে দেশের আপামর জনগণের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। 1 বছর পর আমরা দেখতে পাই এই সময়টি ছিল এক নতুন বাংলাদেশের জন্য কাঠামোগত রূপান্তরের প্রক্রিয়া। যদিও অনেক ক্ষেত্রে পুরোপুরি প্রত্যাশা পূরণ হয়নি, তবুও কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে স্পষ্ট। বিপ্লব পরবর্তী সময়ের সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন ছিল রাজনৈতিক পরিসরে সহনশীলতার প্রত্যাবর্তন। ক্যাম্পাসে সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতির পর্দা অনেকটাই সরে গেছে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা রাজনৈতিক প্রতিহিংসার খবর নিয়েও এখন আর জনমনে ভীতি নেই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। এরই ধারাবাহিকতায় গঠিত হয়েছে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বিচার বিভাগ পৃথকীকরণের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসব উদ্যোগ ভবিষ্যৎ বাংলাদেশে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার ভিত্তি রচনায় সহায়ক হতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
দুর্নীতিবিরোধী অভিযানে গত 1 বছরে সরকার বেশ কঠোর অবস্থান নিয়েছে। সাবেক সরকারের একাধিক মন্ত্রী, আমলা ও প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত চলছে। ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে, যা রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতিকে উজ্জীবিত করে। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতায় কিছুটা অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। নির্বাহী বিভাগের হস্তক্ষেপ কমেছে বলে মত বিশ্লেষকদের। বিচারক নিয়োগ, বিচারাধীন মামলার নিষ্পত্তি এবং সাংবিধানিক কাঠামোয় বিচার বিভাগের অবস্থান নির্ধারণে নীতিগত সংস্কারের উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তবে সাফল্যের পাশাপাশি কিছু বড় চ্যালেঞ্জও বিদ্যমান। অভ্যুত্থানের পর অর্থনীতি এক বড় ধাক্কা খেয়েছে। ডলার সংকট, মূল্যস্ফীতি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশের অর্থনীতি। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই প্রভাব বেশ স্পষ্ট। সংস্কার কার্যক্রমের ধীরগতি নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা। আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক সমঝোতার অভাবে সংবিধান ও প্রশাসনিক সংস্কার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে এগোচ্ছে ধাপে ধাপে, যা সাধারণ মানুষের প্রত্যাশার সাথে কিছুটা অসঙ্গতিপূর্ণ। এছাড়া অংশগ্রহণমূলক রাজনৈতিক চর্চা নিশ্চিত না হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে এমন আশঙ্কা থাকছেই। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, বিপ্লবের মূল চেতনা, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ কতটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। একটি নতুন সুবিধাভোগী শ্রেণীর উত্থান রোধ করা না গেলে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অনেকে। জুলাই বিপ্লব একটি প্রজন্মের সাহস ও আত্মত্যাগের প্রতীক। গত 1 বছর সেই বিপ্লবের প্রথম ধাপ, পুরনো কাঠামো ভেঙে নতুন পথ রচনার সময়কাল। সামনের পথ অনেক দীর্ঘ আর ততটাই জটিল। এই যাত্রায় প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক ঐক্য এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ। 1 বছরের অভিজ্ঞতা বলছে পরিবর্তনের সূচনা হয়েছে, কিন্তু সেই পরিবর্তন কতটা টেকসই হবে তা নির্ভর করছে আগামী দিনের সিদ্ধান্তের উপর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।